হাই পোলাপাইন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই চলে এসছি, প্রায় 400 জন। যারা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আই রিয়েলি হোপ দ্যাট এভরিবডি ইজ ডুইং ওয়েল। কি অবস্থা? উইকেন্ড কেমন কাটলো সবার? আমাদের দেশে তো উইকেন্ড বলতে আলাদা আর তেমন কিছু না। ছুটির দিনে দেখা যায় একটু শুয়ে থাকি, ঘুমায় থাকি। বিদেশে হলো উইকেন্ড মানে হলো জাস্ট ঘুরতে যাবে, বেড়াতে যাবে, পাহাড়ে যায় ট্রেকিং করতে, সমুদ্রে যায় স্কুবা ডাইভিং করতে। সো হাউ ওয়াজ ইউর উইকেন্ড? এর মধ্যে একজন ক্লাস শুরু হইতে না হইতেই নামাজে ব্রেক দেন। স্যার, আমার তো মনে হয় না যে রাত 9টা বাজে আলাদা করে নামাজে বিরতি দেওয়ার দরকার আছে, কারণ জামাত যেহেতু শেষ। সুতরাং তুমি সারা রাতই পাচ্ছ নামাজ পড়ার জন্য। So, একটু কষ্ট করে ক্লাসটা করি। ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তারপর নামাজ পড়া, খাওয়া দাওয়া সবই হবে। আর কেউ যদি চাও যে খাওয়া দাওয়া করতে, there also something that you can do. রাতের বেলা ক্লাস করতে গেলে ঘুম পেয়ে যায়, তো ঘুম পেলে যদি কিছু একটা খাও, ট্রাস্ট মি, ঘুমটা কিন্তু চোখ থেকে চলে যাবে। সো দ্যাটস এ গুড অপশন। বাট মাছ খেও না, মাছের কাঁটা কিন্তু গলায় আটকে যেতে পারে। যে জিনিসগুলোতে করে ঝামেলা নাই সেগুলা চিবিয়ে চিবিয়ে খাবা। পোলাপাইন বলতে, আহারে আব্দুর রহমানের খুবই মন খারাপ, মাত্র ক্লাস শেষ হয়েছে, এখন আবার আরেকটা শুরু, নিতেই পারতেছে না বেচারা, তাই না? আহারে, আচ্ছা ঠিক আছে, এই যে শুরুতে তো আমরা একটু গল্প টল্প করি, একটু সময়টা পার করি যেন তোমরা একটু শান্ত হইতে পারো, রাইট? জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আই এম ডুইং গ্রেট। দিস ইজ দ্য টাইম হোয়েন পিপল সাফার ফ্রম ভাইরাল ফিভার। আমাদের বাসায় আমার মা, আমি, প্রায় সবারই ছিল। স্ক্রিনটা আবার চলে গেল। সো আমাদের কিন্তু ভাইরাল ফিভার ছিল, বাট দ্য থিং ইজ, একটা ব্যাপার খেয়াল করে দেখলাম আমি কাপল ডেজ এগো, শাওন রেজা ভাই, হি ওয়াজ ভেরি সিক। অনেক ঠান্ডা লাগছে, ক্লাস ক্যান্সেল করতে হয়েছে। তাহলে ভাইকে ওষুধ খাবেন, না পা বা কিছু আনাবো? ভাই বলেন যে না, মানে একদম ধুমধাম মার্ক অসুস্থ না হইলে আমি ওষুধ খেতে চাই না। কারণ কি? ওই যে ইমিউনিটি সিস্টেম, আমরা তো আজকাল কিছু না হইতেই প্যারাসিটামল খাওয়া শুরু করি, তাই না? প্যারাসিটামল 3 বেলা। বাট তোমার ইমিউনিটি সিস্টেম যখন এত এত ওষুধ খেতেই থাকে, ওষুধের ডোজটা কিন্তু আগের মতো ইফেক্টিভ থাকে না। সুতরাং আনটিল ইউ আর অ্যাকচুয়ালি সিক, একটু মাথা ব্যথা হইলেই হয়তো ওষুধটা না খেলে ভালো। বরং একটু না হয় মাথা ব্যথা হইলো, হ্যাঁ, মাথা ব্যথা হলে ব্যায়াম করো, খেলাধুলা করো, রেস্ট নাও, সাথে সাথে ওষুধ খাও না। হ্যাঁ, অবশ্য তাই বলে এরকম না যে ভাইয়া বলছে যে ওষুধ খায় না পরে আমার জ্বর হয়ে গেছে, সেটাও ভালো না। বাট যেটা আমি বলতে চাচ্ছি যে খুব অল্পতেই কাহিল হয়ে গেলে চলবে না, বরং একটু ফাইট দিতে পারতে হবে। বাট সত্যিকার অসুস্থতা হলে তখন তো ওষুধ খেতেই হবে। বলছে ভাই আপনি মোটা হয়ে গেছেন, কি করব বলো, আজকে টি শার্টটা আনতে ভুলে গেছি। সো আমি, এটা প্রবাবলি ট্রিপল এক্সেল। সো অনেক মোটা একটা টি শার্ট, এটা পরলে আমার মোটা লাগবে, খুবই স্বাভাবিক। রাইট? যাই হোক, আমরা তাহলে একটা কাজ করি, পড়াশোনাটা একটু শুরু করে দিই। হ্যাঁ, So, আমরা কমেন্ট সেকশনে একটু ঘেচাং করে ফেলি। So, আজকে আমরা যেটা দেখবো খুবই সিম্পল একটা ক্লাস। আমরা সবাই জানি ফ্রেজেস এন্ড ক্লজ, সবাই জানি এগুলা, সবাই পারি। তবে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো এই যে এই টপিক গুলো দেখবো, কি কি দেখবো, বেশ কয়টা টপিক কিন্তু তোমাদের ভিতরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ এভাবে আসে, তাই তো? এবং আমার কাছে মনে হয় যে এর থেকে সহজ আর কিছু হইতে পারে না। মানে সব মার্ক দিয়েই দিছে এখানে, এই কটা অর্থ জানলে তুমি এগুলো পেয়ে যাচ্ছ, কি মজা। তা আমরা ক্লাসটার শুরুতে একদম ইজিলি এগুলো অর্থ একটু দেখে ফেলি। আচ্ছা, ওয়াজ বর্ন মানে কি? জন্ম হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1865। খুবই সিম্পল জিনিস। আচ্ছা, হ্যাভ টু হ্যাজ টু মানে কি? সেটা মানে আমরা জানি, আমরা বলতে পারি ইউ মাস্ট ডু ইট, কিংবা ইউ নিড টু ডু ইট, অথবা ইউ হ্যাভ টু ডু ইট। আবারও কিন্তু স্ক্রিন সেভার চলে আসলো। হ্যাঁ, সো তাহলে খেয়াল করে দেখো যে তোমার এটা করা উচিত, তোমার এটা করা প্রয়োজন, সে অর্থটি আমরা পাচ্ছি হ্যাভ টু অথবা হ্যাজ টু দিয়ে। আচ্ছা, উড রাদার মানে কি? আমরা জানি রাদার মানেই হলো বরং। ব্যাস, হয়ে গেল কিন্তু কাহিনী। খেয়াল করে দেখো, রাদার মানে হচ্ছে বরং। বরং আমরা কখন বলি? ধরো তোমার সামনে দুটো অপশন আছে এবং তুমি এইটা পছন্দ করলা না, বরং ওইটা পছন্দ করলা, তাই না? যে দুটোর ভিতরে কম্পেয়ার করে বলতে গেলে যে না, আমি বরং স্যামসাং এর বদলে আইফোন কিনবো, এই যে, তাই না? তখন আমরা বলি যে বরং। উড রাদার মানে কিন্তু এই অর্থটাই দিচ্ছে। যেরকম কোথায় এটা, আই উড রাদার ডাই দেন বেগিং।
অর্থাৎ ভিক্ষা করার বদলে বরং আমি মারা যাব। তাহলে কি অর্থ কি বোঝা গেল? বদলে বরং, সে দ্যাট, তাহলে উড রাদার আমরা কিন্তু পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, হ্যাড বেটার মানে কি? আচ্ছা, বেটার মানে আমরা জানি না ভালো। এক্স্যাক্টলি, হ্যাড বেটার মানেও কিন্তু যে ভাই তুমি এটা করলে ভালো হয়। যেমন আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার স্টাডি, তাই না, যে তুমি পড়াশোনা করলে ভালো হবে। বাট ওই যে হ্যাভ টু, হ্যাজ টু যেরকম অবশ্যই, মাস্ট, নিড টু, ওরকম জোর দিয়ে বলছে না, বরং পরামর্শ দিচ্ছে। এখানে এটা অ্যাডভাইস দিচ্ছে। আর হ্যাভ টু, হ্যাজ টু মানে কি? অবশ্যই। সে দ্য ডিফারেন্স। অর্থাৎ ধরো তোমার বাবা মা তোমাকে বললো যে ইউ হ্যাড বেটার স্টাডি, তোমার পড়াশোনা করলে ভালো। আর তুমি বলো আচ্ছা ঠিক আছে, করলে করবো, না করলে নাই, প্যারা নাই, তাই না? করলে ভালো, না করলেও ক্ষতি নাই। এটাকে আমরা বলতে পারি কি সুন্নাত বা নফল, তাই না? আর তোমার বাপ মা বললো যে তুমি যদি পড়াশোনা করো, পরীক্ষায় ফার্স্ট হও, তোমার আমরা একটা আইফোন কিনে দিব। এখন তুমি ফিল করলো যে ভাই আই মাস্ট স্টাডি, আই হ্যাভ টু স্টাডি। তাহলে কি হয়ে গেল জিনিসটা? ফরজ হয়ে গেল, যে করতেই হবে, আমার পড়াশোনা করে ফাটাই ফেলতে হবে, আইফোন আবার লাগবেই। তার মানে কি হ্যাভ টু হলো অবশ্যই, আর হ্যাড বেটার মানে করলে ভালো হতো। হ্যাঁ, তো তাহলে কি একটু নরম সুরে বললাম। আচ্ছা, লেট অ্যালোন মানে কি? অ্যালোন মানে হচ্ছে একা, একাকী। হ্যাঁ, সো এটার সাথে অবশ্যই অ্যালোনের সম্পর্ক নাই। লেট অ্যালোন আমরা খুবই ইজি, সবাই জানি। ভাই ও পরীক্ষায় ফার্স্ট হবে, ও তো পাশই করতে পারে না, লেট অ্যালোন স্ট্যান্ডিং ফার্স্ট। তাহলে এটা বাংলা করাটা একটু কঠিন, কিন্তু অর্থটা কি হইলো? ভাই তুই এইটাই পারস না, তুই কিনা ওইটা করবি না রে, এসব 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 বলে লাভ নেই, তোরে দিয়ে হবে না। তাহলে লেট অ্যালোন ইউজ করি। যেমন কি, যেমন আমরা আরো বলতে পারি যে ও তো ভাই বাজারের ব্যাগই ক্যারি করতে পারে না, এত শুকনা, আর ও কিনা এরকম বিরাট বড় একটা জিনিস ক্যারি করবে, তাই না? তখন আমরা বলি লেট অ্যালোন। অ্যাজ সুন অ্যাজ মানে কি? বুঝাই যাচ্ছে তাড়াতাড়ি, একই সাথে। হ্যাঁ, আমরা বলতে পারি একই সাথে, যদিও এটা অ্যাকচুয়াল অর্থ না। আরো বাংলা করতে পারি ঠিক যখন কিংবা ঠিক তখন। যেমন কি, ঠিক যখন ক্লাসটা শুরু হলো তখনই তুমি কমেন্ট করলে ভাইয়া 15 মিনিট নামাজে ব্রেক দেন, তাই না? as soon as the class started, কে জানি এসে কমেন্ট করলো ভাই আর একটা ক্লাস করছি একটু আগে, এখন ভালো লাগতেছে না, একটু ব্রেক দেন। রাইট, অনেক টায়ার্ড হয়ে আছি। তাহলে একই সাথে যখন দুইটা কাজ ঘটে তখন আমরা as soon as ইউজ করি। এটা বাংলা করতে পারি ঠিক যখন ক্লাস শুরু হলো ঠিক তখন তুমি এসে একটা বাদরামি কমেন্ট করলে। তাহলে বুঝতে পারলাম as soon as। হোয়াটস লাইক, বুঝে গিয়েছে। আমরা বলতে পারি হোয়াট ইজ লাইক ইটিং অ্যান আইসক্রিম। ধরো যে বলতে পারি গোল্ডেন ফ্লেভার, যেমন একটা আইসক্রিম বুর্জ খলিফা এখানে পাওয়া যায়, যে স্বর্ণের খুব পাতলা টুকরা দিয়ে বানানো হয়, সেটা খেতে কেমন, তাই না? কিংবা হোয়াট ডাজ ইট লুক লাইক, সে আইসক্রিমটা দেখতে কেমন। আর লাস্টে গেছে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট। খুবই সিম্পল। ইট মানে কি? ইহা। দেয়ার মানে কি? সেখানে। গল্প শুরু হয় না, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং, একদা সেখানে এক রাজা বাস করিতেন, তখন দেয়ার হলো। অথবা ইট কখন হয়? আই হ্যাভ আ পেন ইন মাই হ্যান্ড, ইট ইজ আ ব্ল্যাক পেন। তাহলে কি মোটামুটি এগুলো সবগুলো অর্থে আমরা বুঝে গেলাম, সবগুলো আমরা পারি। সো গ্যারান্টিড কিন্তু আমরা এখানে মার্কগুলো পেয়ে যাচ্ছি। এরপরে বাকি থাকলো কি, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স থাকলো, কিছু ক্লজ থাকবে, কিছু ফ্রেজ থাকবে, সেটাও আমরা জানি। তারপর আমরা আরেকটা বার, কারণ আই এম শিওর দেয়ার আর 700 স্টুডেন্টস রাইট নাও ইন দিস ক্লাস, সবাই কিন্তু এগুলো ডেফিনিশন সবাই ক্লিয়ার না, আবার কি অনেক বেশি ক্লিয়ার। আমাদের কি করতে হয়, যে একদম পারে না, যে সবকিছু পারে, তাদের কাউরে আমরা পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি যারা মাঝামাঝিতে আছে, কিছুটা পারে কিছুটা পারে না, তাই না, তাদের জন্য। সো আমরা শুরুতে যদি বলি ফ্রেজ এন্ড ক্লজ, দুইটাই আমরা একটা কথা বলতে পারি যে একাধিক শব্দ থাকে সাধারণত। পার্থক্য হলো
ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, এটা আমরা সবাই জানি। ফাইনাইট ভার্ব কি? যে ভার্বটা চেঞ্জ হতে পারে, যেমন গো, এটা চেঞ্জ হয়ে ওয়েন্ট হতে পারে, উইল গো হতে পারে, গোজ হতে পারে, গোয়িং হতে পারে। দিস আর ফাইনাইট ভার্বস, দিস ক্যান চেঞ্জ। সো ক্লজে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফ্রেজে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। সো ভার্ব থাকলেও সেটা হবে নন ফাইনাইট ভার্ব। And we all know the non-finite verbs, which are the gerund, participle, and infinitive. এর মধ্যে আবার একটু প্যাচ আছে, what is gerund, what is participle? Gerund হলো verb যেটা নাউনের কাজ করে, participle verb যেটা adjective এর কাজ করে। দুইটার ক্ষেত্রে verb এর সাথে ing যুক্ত করি আমরা। And a very easy example that you can see, আমরা বলতে পারি flying is fun. ওই যে বলছিলাম যে উইকেন্ডে বিদেশিরা কি করে, পাহাড়ে যাবে, পাহাড়ের চূড়া থেকে বানজি জাম্পিং করবে, তাই না, পায়ের মধ্যে রশি বেঁধে লাফ দিবে, কিংবা ধরো কক্সেস বাজারে গিয়ে প্যারাসেলিং করবে, আকাশে পাখা মেলে উড়বে, রাইট? সো ফ্লাইং ইজ ফান। And you can see flying, the word here is a verb but it's acting like a noun. আমরা flying না বলে বলতে পারতাম কি, cricket is fun, travel is fun, তাই না? সো তাহলে কি হলো যে আমরা একটা নাউনের জায়গায় flying ইউজ করলাম, that is a gerund. And the same word can be used as an adjective. I saw him flying. হাতে লেখা খুবই বিশ্রী, I'm really sorry. So I saw him flying. আমি তাকে উড়ন্ত অবস্থায় দেখলাম। কেন? Probably because he proposed to this girl and she finally accepted his proposal. And I'm like, yes, I made it. তাই না? Finally তার মন পেলাম। অথবা হইতে পারে যে আরো ভালো কিছু, সে পরীক্ষায় খুব ভালো করছে, রাইট? সো তাহলে কি হবে? সে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে, এন্ড তার পা এখন মাটিতে নেই, গর্বে সে আকাশে উঠতেছে। I saw him flying. তাহলে কি হলো? হিম এই সাবজেক্টটাকে মডিফাই করলো, সো দ্যাটস অ্যান অ্যাডজেক্টিভ, তাই না? এই প্রোনাউনটাকে মডিফাই করলো। তাহলে জিরান্ড হলো নাউন হিসেবে কাজ করলো, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো, এন্ড লাস্টলি ইনফিনিটিভ কি? টু ফ্লাই ইজ ফান, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে নন ফাইনাইট ভার্ব কি কি। ফ্রেজের ভিতরে ভার্ব থাকলে নন ফাইনাইট ভার্ব হিসেবে থাকবে, এন্ড ক্লজ থাকলে সেখানে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, দ্যাটস আ মাস্ট। নাও কামিং টু দ্য থিং, যে ক্লজের ভিতরে ভাগ কি কি থাকে সবাই জানি আমরা, খুবই সিম্পল জিনিস। একটা হলো প্রিন্সিপাল ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কিংবা আমরা আরো কি বলতে পারি, এটাকে মেইন ক্লজ বলতে পারি, এটাকে সেকেন্ডারি ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। যেমন এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এটা হলো ডিপেন্ডেন্ট, সেটা বলা যায়। So what are the differences? The difference is, এগুলো সাধারণত কখন থাকে? সাবঅর্ডিনেট ক্লজ কখন থাকে? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে থাকে। আমরা জানি বাক্য তিন প্রকার, সরল বাক্য, আমি ভাত খাই। যৌগিক বাক্য, 3 নাম্বারটা আগে বললাম, 2 নাম্বারটা বাদ রেখে 3 নাম্বার। যৌগিক বাক্য কি? দুটা স্বাধীন বাক্য যখন যুক্ত হয়, আমি ভাত খাই এবং আমি ক্লাস করি। দেখো খেয়াল করে, আমি ভাত খাই, মনোভাব প্রকাশিত হলো, আমি ক্লাস করি, মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হলো, যুক্ত করলাম এবং দিয়ে। দ্যাট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। বাট হোয়াট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স? এই যে মাঝখানে যেটা বাদ ছিল এইটা, সেটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। যখন আমি ভাত খাই, মনোভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হয় না, প্রশ্ন আসে তখন কি হয়? আকাশে বৃষ্টি পড়ে, বাংলাদেশ পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ খেলে না, তখন আমি ক্লাস করি। তাহলে কি হইলো? আমরা বলতে পারি when, এই যে এখানে লিখি when I eat, I attend the class. তাহলে খেয়াল করে দেখো, যখন আমি ভাত খাই, when I eat, মনোভাব প্রকাশিত হয় নাই, তাহলে কি তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত করতে কাউকে লাগবে, সে স্বাধীন না, সে ডিপেন্ডেন্ট কিংবা নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? সে কার উপরে সাবঅর্ডিনেট, কার অধীনে কাজ করে? দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ। আমি ক্লাসে যোগদান করি, আমি ক্লাসে অংশগ্রহণ করি।
তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম প্রিন্সিপাল ক্লজ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এন্ড হাউ টু আইডেন্টিফাই দ্যাট ইন আ সেন্টেন্স। এই যে দেখো যখন, আর কি হতে পারে, যদি, আরো যা যাচ্ছে, হোয়াট, ওয়েন, আনটিল, অলদো, দো, যা যা আছে, মানে সবগুলা দিয়ে বোঝা যায় যে মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না, একটা শর্তের মতো। যদি আমি সেখানে যাই, যখন আমি তাকে দেখতে পাই, যেহেতু আমি সেখানে যাইনি, সবগুলাই কি মনোভাব প্রকাশিত হয় না। সো দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কিন্তু আমরা ক্লজ ফ্রেজ দুটাই বুঝলাম, রিক্যাপ করে নিলাম শুরুতে। এইবার তাহলে কাহিনী হলো যে পরীক্ষায় জিনিসটা কিভাবে আসে। ইউ গাইজ আর ইন আ ভেরি ইন্টারেস্টিং টাইম। এইচএসসি পরীক্ষায় কি হবে নোবডি অ্যাকচুয়ালি নোজ ইয়েট। একদল বলতেছে যে পরীক্ষা পুরোটাই ক্যান্সেল, সো ওদের অটোপাস করে দাও। একদল বলতেছে যে না, যতটুকু পরীক্ষা হয়েছে সেইটার উপর ভিত্তি করে ওদেরকে ফুলটার মার্কস দিয়ে দাও। একদল বলতেছে যে না, ওদের টেস্ট পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ওদেরকে রেজাল্টটা দিয়ে দাও। একদল বলতেছে যে না, এসএসসি থেকে যে রেজাল্টটা ছিল সেটার উপর ভিত্তি করে দাও। খুবই ইন্টারেস্টিং সিচুয়েশন, কি যে ঘটতেছে বোঝা যাচ্ছে না। আবার ক্লাস 8-9 নিউ কারিকুলাম আনছিল, হুইচ ইজ গুড, অনেক ভালো ভালো জিনিস সেখানে ছিল। কিন্তু কথা হইলো যে যখনই নতুন একটা কারিকুলাম আসে, যারা প্রথম 2-3টা ব্যাচ তারা একটু প্যারা খায়, কারণ টিচারও বুঝে না কিভাবে প্রশ্ন করবে, কিভাবে ইভ্যালুয়েট করবে, স্টুডেন্টরাও বুঝে না কিভাবে পড়তে হবে, একটা হজবরল লেগে যায়। এখন কিন্তু ওনারা ভাবছেন যে না, এইসব হাঙ্গামার ভিতরে যাবো না, আগের কারিকুলামে ব্যাক করবো। So as you can see, nobody knows what is going to happen. সেটা শুধু ফুল শর্ট দুটোই আমরা দেখাচ্ছি। ইউজুয়ালি কি হয়, গ্যাফন অ্যাক্টিভিটিজ উইথ ক্লুজ, যেটা আমরা শুরুতেই দেখে ফেললাম, খুবই সিম্পল, 5 মার্ক পেয়ে গেলাম। আর কমপ্লিটিং সেন্টেন্স, তার মানে খেয়াল করে দেখো, ফুল সিলেবাস শর্ট সিলেবাস মানে কিন্তু এই না যে এই টপিকটা সেখানে ছিল এখানে নাই, টপিকগুলো কিন্তু থাকছে, মার্কটা কমে যাচ্ছে, তাই না? আমাদের ফুল কিংবা শর্ট যাই হোক না কেন, পড়তে কিন্তু হবে সেম টপিক, জাস্ট হলো ফুলে মার্কটা বেশি থাকবে, শর্টে একটু কম থাকবে। প্যারা নাই, আমি পড়ে ফেলি ঝটপট। সো হিয়ার্স ফ্রেজ, এন্ড ফ্রেজ মানে কি, যেটা বললাম সেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, দ্যাটস ইট, একাধিক শব্দের সমষ্টি, কাহিনী শেষ। ঠিক আছে? যেমন দেখো যে বার্ডস ফ্লাই, এটা একটা ফাইনাইট ভার্ব না, তাহলে এটা কি, এটা কিন্তু ফ্রেজ না। এটুকু আমরা বলতে পারি একটা ক্লজ। অ্যাট লার্জ, এইটা হচ্ছে একটা ফ্রেজ, দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব হিয়ার। সে দ্য পয়েন্ট। অ্যাট লার্জ মানে কি, আমরা বলতে পারি মুক্তভাবে বা অনেক উপরে, এরকম একটা অর্থ বুঝায়। এখানেও দেখো, as soon as we saw our teacher, once again a finite verb, সেটা কিন্তু হবে না, তাই না? তাহলে কোনটা হতে পারে, as soon as, এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। সো মোটামুটি কিন্তু আমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার। সো এখন আমরা যে কাজটা করব, এরকম যতগুলো ফ্রেজ কিংবা ক্লজ আছে বেশিরভাগই ফ্রেজ হবে, একটু ধরে ধরে পড়ে ফেলবো। এবং শুরুতে কিন্তু আমরা দেখেছিলাম, মনে আছে না, যে as soon as, have to, has to, had better, would rather, let alone, সেগুলোই মূলত দেখবো, কারণ এগুলোই পরীক্ষাতে আসে। সো খুবই সিম্পল টপিক, খুবই মজা, খুবই ইজি, ঝটপট দেখে ফেলবো, এবং তারপর কি হবে, তারপর ছুটি হয়ে যাবে। রাইট? সো চলো শুরু করি। have to, has to, have got to, has got to, had to, সবগুলোতে কি বোঝাচ্ছে, কোনো কিছু করতেই হবে। আবার কি বলতে পারি, ফরজ বলতে পারি, তাই না, যে করতেই হবে, মিস দিলে চলবে না। মাস্ট, নিড, এটা খুব দরকার করা, তখন আমরা বলতে হ্যাভ টু। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, উই হ্যাভ টু লিভ ইন দ্য সোসাইটি, সমাজেই বাস করতে হবে, সমাজ থেকে বিচ্ছিন্ন বন জঙ্গলে থাকতে গেলে হবে না। বুঝতে পারলাম। তারপর উড রাদার, রাদার মানে কি, বরং, তাই না? তাহলে বরং আমরা জানি উড রাদার বলতে পারি বদলে, যে না এটার বদলে ওইটা নিব, স্যামসাং এর বদলে বরং আইফোন নিলে ভালো হয়, সেরকম অর্থ দিচ্ছে, তাই না? কোনো কিছুকে অন্য কিছু থেকে পেতে বা করতে অধিকতর পছন্দ করলে উড রাদার ব্যবহার করতে হয়। সো ডেফিনেশন পড়ে শেখাটা খুবই ঝামেলা। তারপরে এগুলো কেন দেয়া থাকে, কারণ আমি জানি যে এটা এতক্ষণ বললাম, শুনবো, অনেকে আবার ভুলে যাবো, কেউ শুধু শুধু ফেসবুক চালাচ্ছি, কেউ একটু ঘুম ঘুম চোখে আছি, কেউ একটু বিরক্ত যে এতক্ষণ ধরে ক্লাস করতে হয় কেন। সো সবকিছু মাথায় ঢুকবে না, সেই জন্য আমার কথা শুনলেও পরে ভুলে গেলে যেন দেখে নিতে পারো। দ্যাটস হোয়াই এভরিথিং ইজ রিটেন হিয়ার। এই যে সাবজেক্ট, উড রাদার, ভার্ব বেস ফর্ম, দেন ভার্ব বেস ফর্ম,
কি সব লিখে রাখছে কঠিন কঠিন, তাই না? সো খুব ইজিলি বললে কি হবে? I would rather starve than beg, অথবা begging দুইটাই বলতে পারতাম আমরা। I would rather die than surrender। তাহলে কি বোঝা গেল? would rather তখন ব্যবহার করব যে এইটার বদলে বরং আমি ওইটা করব। তাহলে কি হলো? die than surrender বুঝাই যাচ্ছে আমি আত্মসমর্পণ করার বদলে বরং মারা যাব। সিম্পল, বুঝে গেলাম। তারপর কোনটা আছে? had better। বেটার মানে কি? ভালো। বুঝে গেলাম যে এটা করলেই বরং ভালো হতো, তাই না? এটা কখনো হয় জানো? তুমি খেয়াল করে দেখবা যে তুমি সারা বছর কেমনে চলছো, কি করছো, কেউ খবর রাখে নাই। এখন পরীক্ষায় খারাপ করছো, সবাই এসে বলবে তোমারে তখন আগেই বলছিলাম, তখন তো আমার কথা শুনো নাই, তখন কিন্তু পড়লে ভালো হতো। এই যে পরে এসে একটু খোঁচা মারে না সবাই, আমি কিন্তু বলছিলাম ভাই গরিবের কথা বাসি হলে ফলে। এটা হলো হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি? অবশ্যই করলে ভালো হতো এরকম, তাই না? ইউজ টু গিভ অ্যাডভাইস, উপদেশ দিতে, পরে সে সবাই পরামর্শ দিতে থাকে, জ্ঞান দিতে থাকে। এমনি মেজাজ খারাপ, পরীক্ষা খারাপ করে আমাদের জ্ঞান দিচ্ছে যে তখন তো শুনো নাই। সেটা হলো হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার নট গো উইদাউট অ্যান আমব্রেলা, তাই না? তুমি ভাই ছাতা নিয়ে গেলেই ভালো হয়। খুবই সিম্পল, বুঝে যাচ্ছে। ইট ইজ রেইনি, ইউ হ্যাড বেটার ক্যারি অ্যান আমব্রেলা। বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিলেই ভালো হয়। তাহলে বেটার মানেই ভালো, একটা কিছু করলে ভালো হয়, উপদেশ দিচ্ছে, হ্যাড বেটার। লেট অ্যালোন, দূরের কথা। অ্যালোন সে অনেক দূরে, লেট অ্যালোন অনেক দূরের কথা। তুই ভাই একটা ক্লাস পর্যন্ত মন দিয়ে করতে পারছ না, তোর এই ব্রেক লাগে সেই ব্রেক লাগে, আর তুই কিনা পরীক্ষায় ফার্স্ট হবি। এই যে এরকম যখন খোঁচা বের একটু বললো, তখন লেট অ্যালোন ইউজ করি আমরা। কি? যে যেহেতু কোনো ব্যক্তির পক্ষে কোনো সহজ কাজ করা সম্ভব নয়, সেহেতু তার নিকট কোনো কঠিন কাজ প্রত্যাশা করা যায় না। এই যে হি ক্যানট সুইম আ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার্স। 1 কিলোমিটারই পারে না, 10 কিলোমিটার সে সাঁতার কাটবে। বুঝতে পারলাম, সিম্পল জিনিস। The girl cannot sing, let alone dance। গাইতেই পারে না, আবার নাচবে, নাচতে নাচতে গাইবো বাবা। তাহলে কি এইটাই পারে না, তাহলে ওইটা কিভাবে পারবে? সেক্ষেত্রে let alone আমরা ব্যবহার করি। What if, তাই না? আমরা বসে বসে আকাশ কুসুম কল্পনা, কেমন হতো যদি আমি হতাম বিল গেটস এর মেয়ে? কেমন হতো যদি আব্বু আম্মু এসে বলতো যে আসলে আমরা কিন্তু বিলিয়নিয়ার, কিন্তু ছোটবেলাতেই যদি তোমাকে বড়লোক লাইফস্টাইল অভ্যস্ত করতাম, তাহলে তুমি বকে যেতা, অনেক বেশি টাকা পয়সা উড়িয়ে বেড়াতা। সেই জন্য তোমাকে আমরা একটু মধ্যবিত্ত পরিবারে বড় করেছি। আজ তুমি বড় হয়েছো, প্রাপ্তবয়স্ক হয়েছো, আজ তোমার জন্য দেখো আমাদের সুইজারল্যান্ডের সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা খুলে দিচ্ছি। এই যে একটা চিন্তা, যে হোয়াট ইফ যদি এরকম হইতো, কেমন হতো তবে? সো হোয়াট ইফ মানে কি? কেমন হতো, তাহলে কি হতো, তাই না? খুবই সিম্পল এটা। অ্যাজ ইফ, অ্যাজ দো মানে কি? যেন। শেষ, কাহিনী শেষ। কেমন? অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। কি লিখলো? কোনো কিছু সম্ভব বিশ্বাস করি না বুঝাতে। মানে সাধারণত এটা ব্যবহৃত হয় একটু কাল্পনিক ক্ষেত্রে। আমরা সবচেয়ে কমন এক্সাম্পল কি? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এমন ভাবে কথা বলে যেন সে সবই জানে, সব জানতা শমশের। এখানে কি আছে? হি অর্ডারস মি, এমন ভাবে আমার অর্ডার করতেছে অ্যাজ ইফ আই ওয়ার হিজ সার্ভেন্ট। আমি কি ওর গোলাম নাকি? কত বড় সাহস! এখানে খেয়াল করে দেখবো আমরা, বাম দিকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, ডান দিকে কি হবে? পাস্ট ইনডেফিনিট। কেমন? আর বাম দিকে যদি হয় পাস্ট ইনডেফিনিট, ডান দিকে কি হবে? পাস্ট পারফেক্ট। সেই গ্রামাটিক্যাল ওইসব নিয়ম এখন শেখা লাগবে না, কারণ ওইটা তোমাদের পরীক্ষায় আসবে না, তোমাদের শুধু অ্যাজ ইফটা বসাইতে পারতে হবে। এটা আমরা বসাইতে না পারার কোনো কারণ নাই, তাই না? এই যে দেখো এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট, হি বিহেভড। এখানে কি হলো? পাস্ট পারফেক্ট, অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এমন ভাবে কথা বলে যেন সে সবই জানে। তাহলে অ্যাজ ইফ মানে কি? যেন। বুঝে গেলাম। অ্যাজ সুন এজ কি? ওই যে বললাম একই সাথে, তাই না? সাথে সাথে, যখন তখন। অ্যাজ সুন এজ হি গট দ্য নিউজ, ঠিক যখন সে খবরটা পেল, হি লেফট দ্য প্লেস, ঠিক তখনই সে জায়গাটা ছেড়ে চলে গেল। খুবই সিম্পল, আমরা কি বলতে পারি? যখন, পরেরটাতে দেখবা তখন এরকম আসবে,
যখনই ক্লাস শুরু হলো তখনই কমেন্ট করলাম 10 মিনিটের ব্রেক দেন, অ্যাজ সুন অ্যাজ, অথবা বলতে পারি সাথে সাথে, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমি একটা ব্রেক চাইলাম, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমার ঘুম পেয়ে গেল, আমি ঘুমের কোলে ঢলে পড়লাম, তাহলে অ্যাজ সুন অ্যাজ। তারপর লেস্ট, এই ভয়ে যে এত কঠিন করা দরকার আছে, ইজি করি, না হলে, কিংবা নতুবা, নতুবাটা একটু কেমন যেন অদ্ভুত লাগে, না হলে বললেই হবে। যেমন আমরা বলতে পারি যে ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো, লেস্ট ইউ শুড ফেল, না হলে যদি পরীক্ষায় ফেল করে বসো, তাই না? সো তাহলে কি লেস্ট মানে না হলে, শেষ, কাহিনী শেষ। এখানে কি কঠিন করে লিখছে, এই ভয় যে এই কনজাংশন যে ক্লজ তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, হ্যান ত্যান, এত প্যাচাপেচে কিছু নাই, লেস মানে না হলে, খেল খতম। যেমন কি আছে, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, লেস্ট না হলে ইউ শুড ফেল ইন দি এক্সাম। আমরা এটা জানি যে লিস্টে পরে মাইট কিংবা শুড হয়, এটা তো জানা আছে। ওয়ান্স अगेन ভেরি সিম্পল। তারপর ইট ইজ হাই টাইম, ইট মানে হচ্ছে ইহা, ইজ মানে হচ্ছে হয়, টাইম মানে হচ্ছে সময়, তাহলে কি বলতে পারি, এখনই সময়, তাই না? এখন যেরকম সবাইকে সুন্দর মতো দাবি দেওয়া আদায় করে দিচ্ছে, এখনই সময়। ওই দিন দেখে আনসাররা রাত 1টা বাজে এয়ারপোর্ট এখানে রাস্তা পুরোটা আটকায় রাখছে। হ্যাঁ, ওই দিন দেখবা যে সচিবালয় এইচএসসি পোলাপাইনকে আটকায় রাখছে, ওই দিন দেখবা যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে আটকায় রাখছে। এখনই সময়, যত দাবি দেওয়া সব আদায় করে দেয়। সিরিজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুইটা কিন্তু একই অর্থ দেয়। অ্যাজ ইফ, অ্যাজ দো একই অর্থ দেয়। সো দেয়ার ইজ নো নিড টু বি কনফিউজড। আল্লাহ অ্যাজ দো দিছে পরীক্ষায়, আমি তো শিখি নাই, একই জিনিস। সিরিজ টাইম ইট ইজ হাই টাইম, একই জিনিস। এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে যেরকম ছিল যে বাম দিকে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডান দিকে পাস্ট ইনডেফিনিট, মনে আছে? হি টক্স, প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম, সেখানেও একই কাহিনী। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইউ এন্টার্ড দ্য হল, এখনই সময় তোমার এমনি একটা ভাব নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার, এখনই সময়। খুব সিম্পল, বুঝে গেলাম। তারপর কোনটা, আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, would that, oh that, oh that জীবন কোনোদিন পরীক্ষায় আসবে না, আমি দেখিও না এটা কোনোদিন। আচ্ছা, would that কিংবা বায়োগুলা দেখতে পারি, আই লাইকও কখনো আসে না। আই উইশ কিংবা would that এই দুইটাই সাধারণত আসে। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ওই যে এমন যদি হতো, তারপর কি, আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ। সো দিস ইজ হোয়াট ইট মিনস, এমন যদি হতো আমি হতাম বিল গেটসের ছেলে। তার মানে খেয়াল করে দেখো যে তুমি কল্পনা করছো অতীতকালে, তোমার জন্ম আজ থেকে ধরো 17 বছর আগে, 17 বছর আগে আমার জন্ম যদি বিল গেটসের ঘরে হতো। এই যে কল্পনা করা অতীতকালে, রাইট? এই জন্য কি হয়, সবসময় অতীতকালের জন্য ওয়্যার হবে। আমরা জানি আয়ের সাথে ইউজুয়ালি ওয়াজ হওয়ার কথা, বাট কাল্পনিক যদি হয় সেক্ষেত্রে ওয়্যার হয়। একটু খেয়াল করে দেখো, কাল্পনিক আরো একটা জায়গায় আমরা দেখেছিলাম, কোথায়, অ্যাজ ইফ যখন পড়েছিলাম, রিমেম্বার? ওয়ান্স अगेन, সম্ভব বিশ্বাস করি না, কাল্পনিক ভাবে, হি অর্ডারস মি অ্যাজ ইফ আই ওয়ার হিজ সার্ভেন্ট, বাস্তবে কি তুমি তার গোলাম না, সে এমন ভাবে তোমাকে ট্রিট করছে যেন কাল্পনিক ভাবে, মানে কল্পনায় তুমি চিন্তা করো আমি তোমার গোলাম, তাই না? বাস্তবে কোনোদিন আমি তোমার গোলাম না। তার মানে কাল্পনিক ভাবে বুঝালে তখন ওয়াজের জায়গায় ওয়্যার হয়, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। কেমন? সো এখানে যেরকম কাল্পনিক অ্যাজ ইফ, ঠিক একইভাবে এখানেও সে একই কাহিনী, যে আই উইশ, আই লাইক, আই ফ্যান্সি, উড দ্যাট সবগুলো কিন্তু কাল্পনিক, বাস্তবে না। সুতরাং কি হচ্ছে, সেইখানেও আই ওয়্যার হবে, আই উইশ আই ওয়্যার আ বার্ড, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, শেষ। নো সুনার দ্যান, স্কার্সলি, ওয়েন, আচ্ছা এগুলোর সাথে অ্যাজ সুন অ্যাজ এর অনেক মিল। এই সবগুলোর মানে হলো যখন এইটা ঘটলো তখন সেটা ঘটলো, তাই না? অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস স্টার্টেড ইউ ফেল লাইক স্লিপিং, যখন ক্লাস শুরু মনে হলো ঘুমায় যায়, ভালো লাগে না কিছু। আবার যখনই পরীক্ষাটা আসলো তখনই মনে হলো আয় হায় এত কিছু পড়াশোনা বাকি,
তাই না? কান্নাকাটি যে ভাইয়া কি করবো, সাজেশন দেন, হ্যান ত্যান। তার মানে সবগুলো অর্থে কি বোঝাচ্ছে, যখন একটা কাহিনী ঘটে তখন আরেকটা কাহিনী ঘটে। বাট দ্য ডিফারেন্স ইজ অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে একই সাথে বুঝাচ্ছে। মনে আছে আমি লিখে দিয়েছিলাম কি, দুটো অর্থ লিখেছিলাম, একটা হলো একই সাথে, আর একটা যখন তখন। একই সাথে অ্যাজ সুন অ্যাজ, কারণ এগুলো কিন্তু একই সাথে হয় না, এগুলোতে বুঝে একটা কিছু ঘটার একটু পরে অন্যটা ঘটে। খেয়াল করে দেখি, নো সুনার হ্যাড দে অ্যারাইভড এট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, মানে তারা স্টেশনে পৌঁছালো, পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা চলে গেল, একটু আগে পরে আছে। হুম, একসাথে হয় নাই কিন্তু। যেরকম হার্ডলি হ্যাড হি গট দ্য নিউজ ওয়েন হি লেফট দ্য প্লেস, একসাথে হয় না, একটু আগে পরে আছে। বাট আগে পরে নাকি একই সাথে, ওইটা আমাদের কেন ম্যাটার করে? ম্যাটার করে এই জন্য, একই সাথে যখন একটা কাজ ঘটে তখন ভার্বটা দুই ক্ষেত্রে একই টেন্সে থাকবে। খেয়াল করে দেখো, এখানেও এই যে এখানেও দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স ছিল as soon as he got the news, এখানেও পাস্ট ইনডেফিনিট টেন্স he left the place। তার মানে as soon as যেহেতু সাথে সাথে একই সাথে ঘটে, টেন্সে কোনো চেঞ্জ হবে না, দুইখানে একই থাকবে। বাট এগুলাতে দেখবা একই থাকবে না, এগুলাতে আলাদা হবে। কেন আলাদা হবে? আমরা সবাই জানি পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো সেই ক্লাসিক এক্সাম্পল, the patient had died, বাম হাতে লিখি, হাত ব্যথা হয়েছে এতক্ষণ লিখতে লিখতে, before the doctor came, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। So past perfect means two incidents occurred in the past and one incident took place before the other। দুটো কাজ ঘটেছে, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে। সো যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট হবে, রোগী আগে মারা গেছে। আর যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডেফিনিট হবে, ডক্টর পরে এসেছে। তাহলে পাস্ট পারফেক্ট মানে কি, অতীতের দুটো কাজ অ্যাজ সুন অ্যাজ এর মতো না যে একই সাথে, একটু আগে পরে আছে, সেই জন্য একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডেফিনিট। নাও লুক এট দিস, খেয়াল করে দেখো, এই যে নো সুনার হ্যাড দে অ্যারাইভড, পাস্ট পারফেক্ট মানে আগে তারা স্টেশনে আসছে, পাস্ট ইনডেফিনিট তারপর ট্রেনটা চলে গেছে। আগে টিচার এই যে হ্যাড এন্টার্ড, ক্লাসে প্রবেশ করেছে, তারপর স্টুডেন্টরা দাঁড়িয়েছে বা চুপ হয়ে গেছে। সি দ্য ডিফারেন্স, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দুই ক্ষেত্রে ভার্বটা আগে থাকবে, আর এগুলো সবগুলোর ক্ষেত্রে ভার্বটা কি হবে, যেটা আগে সেটা হলো পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডেফিনিট। দ্যাট ইজ ওয়ান থিং ইউ হ্যাভ লার্নড, খুবই ভালো। দেন দেয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং টু লার্ন হুইচ ইজ দেন, অর্থাৎ নো সুনারের সাথে সবসময় দেন হবে, বাকি সবগুলো স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি সবগুলোর সাথে ওয়েন হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা আমরা সবসময় জানি, তারপর সবসময় সুন্দর মতো ভুল করি, সেইটা আর ভুল করা চলবে না। কেমন নো সুরের সাথে দেন হয়, নো সুরের সাথে দেন হয়, এবং টিএইচ ই এন না টিএইচ এ এন, দেন, এটাও মাথায় রাখতে হবে। কেমন? আর বাকি সবগুলোর ক্ষেত্রে ওয়েন হয়। হার্ডলি, বেয়ারলি, এগুলোর বাংলা আমরা কি করতে পারি, হতে না হতেই। কেমন? টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই সবাই চুপ হয়ে গেল, তাই না? No sooner had the police seen the thief then he ran away, পুলিশ চোরটাকে দেখতে না দেখতে চোরটা দৌড়ে পালিয়ে গেল। তাহলে কি হলো, হতে না হতেই, করতে না করতেই, সেগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। এরপর কি আছে, in spite of, despite কিংবা notwithstanding, সিম্পল সিম্পল জিনিসপত্র, কঠিন কিছু না। কিন্তু বাংলা করবো কিভাবে, আই ডোন্ট নো। বাংলা কি করেছে, সত্ত্বেও, ও বাবা কত কঠিন একটা শব্দ, সত্ত্বেও, রাইট? দিস ইজ দ্য বেস্ট বাংলা। আচ্ছা, এটা মানে কি, তার অসুস্থতা সত্ত্বেও সে কিন্তু মিটিংয়ে অংশগ্রহণ করলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেই জসিমের ডায়ালগ, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমার আত্মমর্যাদা আছে। তার মানে খেয়াল করে দেখো যে আরো যদি বলি, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমি টাকার পাগল নই, তার মানে সাধারণত বিপরীত কোনো একটা কিছু থাকবে। সে
খুব বুদ্ধিমান হতে পারে কিন্তু সে ক্লাসে খালি ব্রেক চায়, একটু অলস। অথবা সে খুব বোকা হতে পারে কিন্তু সে অনেক পরিশ্রমী। বিপরীত অর্থ থাকবে এবং সত্ত্বেও এটা আমরা বাংলা করতে পারি, ডিসপাইট হিজ পভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও, হি ট্রাইজ টু হেল্প দ্য পুয়ার উইথ মানি, সে গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করে। বিপরীত কিন্তু, যে নিজে গরিব সে আসলে সাহায্য করতে পারার কথা না কিন্তু সে করে, বিপরীত অর্থ বুঝাচ্ছে। এই জন্যই কি হলো, ইনস্পাইট অফ কিংবা ডিসপাইট। এখন বলবে ভাই ডিসপাইটের সাথে অফ কেন হলো না? এখন বানরে লেজ আছে কিন্তু মানুষে কেন লেজ নাই? তো সবকিছু আসলে ব্যাখ্যা ওইভাবে করার অনেক ঝামেলা। আমরা সহজ ভাষায় মনে রাখবো, ইনস্পায়ারের সাথে লেজ থাকে অফ, ডিসপায়ারের সাথে লেজ থাকে না, কাহিনী শেষ, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, নটউইথস্ট্যান্ডিং খুবই রেয়ারলি পরীক্ষায় কোনোদিনই আসে না, তারপরে দেখে রাখলাম নটউইথস্ট্যান্ডিং হিজ বিং পপুলার, ওই তো এগুলোর মতোই আর কি, একই জিনিস সত্ত্বেও দুইটা বিপরীত জিনিস থাকবে, ব্যাস কাহিনী শেষ। তারপর কি, ইন কেস অফ, এটা খুব একটা পরীক্ষায় আসে না। তারপরে কি, ইন কেস অফ মানে যদি একটা কিছু ঘটে সেই ক্ষেত্রে, তাই না? আমরা বলতে পারি সেক্ষেত্রে। যেমন কি, ইন কেস অফ রেইন, যদি বৃষ্টি ঘটে সেই ক্ষেত্রে, উইল নট স্টার্ট আওয়ার জার্নি, আমরা ভ্রমণে যাব না, হয়ে গেল। আবার ওইটাকে আগে লিখতে পারি, উইল নট স্টার্ট আওয়ার জার্নি ইন কেস অফ রেইন, খুবই সিম্পল জিনিস। আর কি আছে আরেকটা, ইন কেস অফ হিজ ফেলিউর হি শুড ট্রাই অ্যাগেন, যদি সে ফেল করে থাকে তাহলে সে আবার ট্রাই করবে, সিম্পল, তেমন বোঝানোর কিছু নাই। ক্যানট বাট, হ্যাঁ দুইটা আছে, ক্যানট বাট আর ক্যানট হেল্প, এটাও আমরা পারি, দুইটা আমরা পরপর দেখব। এখন একসাথে দুইটা পড়ে ফেলে আগে। ক্যানট বাটে কি আছে, না করেই পারা যায় না এমন। ক্যানট হেল্প মানে কি, না করেই পারা যায় না এমন। তাহলে একই তো জিনিস, পার্থক্যটা কোথায়? পার্থক্য এইখানে, ক্যানট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে কি মনে রাখবো, বাট এটাও বি দিয়ে শুরু, ভার্বের বেস ফর্ম এটাও বি দিয়ে শুরু। এখন বলবা ভাই বেস ফর্ম মানে কি? বেস মানে কি ভিত্তি, একদম মূল শব্দটা গো, এইটার সাথে এস বাই এস যুক্ত হতে পারে, আইএনজি যুক্ত হতে পারে, উইল গো হতে পারে, কোনো কিছু হবে না, একদম মূল শব্দটা হলো বেস ফর্ম। তাহলে ক্যানট বাট, বাট হলো বি দিয়ে, বেস হলো বি দিয়ে, বেস ফর্ম বসবে, কাহিনী শেষ, তাই না? এই যে বেস ফর্ম। I cannot but do the work, he could not but go there। আর cannot help মানে কি, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। কিভাবে মনে রাখবো? সবসময় এক্সাম্পলটা দেই, ইউটিউবে সার্চ করতে পারো, can't help falling in love, that's a very famous song, খুবই সুন্দর একটা গান। মূল গানটা মানে সবচেয়ে পপুলার ভার্সনটা গেয়েছিলেন এলভিস প্রিসলি, তারপর অনেকেই গেয়েছে, সো ইউ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট অন ইউটিউব। সো ওই গানটা দিয়ে মনে রাখা যায় ক্যানট হেল্প ফলিং ইন লাভ, ভার্বের সাথে হেল্পের পরে আইএনজি যুক্ত হবে। কেমন? I cannot help doing the work, he could not help going there, so cannot help, cannot but, সেম মিনিং দিচ্ছে, বাট যেহেতু বি দিয়ে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে বি দিয়ে, cannot help এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, জাস্ট লাইক দ্য সং cannot help falling in love, শেষ। এরপরে provided that, on condition that মানে কি শর্ত প্রযোজ্য, রাইট? হ্যাঁ অনেকটা এরকম, যেমন দেখি প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন, শর্ত হলো যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা আমাদের জার্নি করব। তাহলে কি হইলো, আমরা দেখি না যে ধরো যে খুব সুন্দর একটা বিজ্ঞাপন দিচ্ছে যে আরে ভাই আপনি মাত্র 10 টাকায় পেয়ে যাচ্ছেন, মাত্র 50 টাকায় পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট, তুমি তো খুব খুশি, আরে জোস। তবে নিচে ছোট্ট করে লিখবে, কি লিখবে? ছোট্ট করে কোন দিয়ে লিখে দেবে কন্ডিশনস অ্যাপ্লাইড, একটা এরকম অ্যাস্টারিস্ক দিবে, মানে কি শর্ত প্রযোজ্য। কিসের শর্ত? এটা মাত্র 72 ঘন্টার জন্য। হ্যাঁ, তো তার মানে কি তোমার তখন ম্যাচটা খারাপ হয়ে যাচ্ছে, ধর এই যে, তাহলে কন্ডিশন মানে কি শর্ত, আমরা লিখে দিতে পারি এই শর্তে যে, এই শর্তে, যেমন কি আমরা আমাদের জার্নি শুরু করতে পারি এই শর্তে যে আবহাওয়া ভালো থাকবে। বুঝতে পারলাম, খুবই সিম্পল জিনিস। প্রোভাইড মানে কি প্রদান করা, আমি এই শর্তে পরীক্ষায় ফার্স্ট হব যদি আমাকে একটা আইফোন প্রদান করা হয়,
provided that I will get an iPhone. Say that. এইবার তাহলে আমরা কমেন্টটা অন করে ফেলি। এতক্ষণ তো অনেকক্ষণ ধরে আমি বকবক করলাম, এবার একটু তোমরাও বকবক করো, একটু কমেন্ট করো, ABC লিখে লিখে একটু বলো এটা না পারার কোনো কারণে এত ইজি কেন, কি ইজি ইজি জিনিস দিয়ে রাখছে। হুসাইনের চোখ নষ্ট, আহারে বেচারা, আমরা এটা নিয়ে আলোচনা করব আর কি। সামান্য এনার্জি শেষ, একটু এনার্জি বিস্কিট খাও, একটু বিস্কিট খেতে খেতে আমরা সলভ করি, তাহলে মনে হয় ঘুম টুম চলে যাবে, ভালো লাগবে। It is high time to go to bed. শাব্বাশ সাদিয়া, that's the spirit. রোবায়েত এতক্ষণ এসে বলতেছে ফাইনাল ভার্ব কি জিনিস, সব বুঝানো শেষ, সব শেষ। ভাইয়া আসলে ইংলিশ গ্রামারটা কি জানি, ওটা এরকম হলো প্রশ্ন আর কি। আচ্ছা দেখি ফার্স্টে শুরু করি, পারতে হবে পোলাপাইন, এত ফাঁকিবাজি হলে চলবে না। এ লিখে তারপর উত্তর করি, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, উই আর লুকিং ফর শত্রুজ। তাহলে কি হবে, তোমার শত্রুরা তোমার খুঁজতেছে, ভাই তাড়াতাড়ি টাকা পয়সা যা আছে এটা বর্ডার ক্রস করে পালাও। ফার্স্ট এটা কি হবে, এই যে ঢাকা বোর্ডে প্রশ্ন কিন্তু, এইতে কি হবে, ইট ইজ হাই টাইম, এখনই সময় ভাই, তুই তোর যা আছে সব নিয়ে পালা, তাই না? এ হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ রেইনিং হেভিলি, খুবই বৃষ্টি হচ্ছে। ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, কি হবে এটা, একদম সবগুলারে ধরে কি করতে হবে, কানমলা দিতে হবে, কিছু পারতেছে না। বি লিখে কমেন্টটা করতে বলছে। এই যে সাহেব পাকনা, উত্তর লিখতে পারে না, বলতেছে ভাইয়া পোল দিবেন না, পোল দিলে বলতো ভাইয়া এক্সারসাইজ দিবেন না, তা যেটা দিচ্ছে ওইটা একটু সলভ করেন না, তাইলেই তো হয়। উড ইউ মাইন্ড, যে আপনি কি সাইফ, উড ইউ মাইন্ড অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন প্লিজ, দয়া করে একটু আমরা সলভ করি, তাহলে উড ইউ মাইন্ড, যে তুমি কি অনুগ্রহ করে বন্ধ করতে পারবে। সি নাম্বার, রিফাত অফেন বিহেভস ড্যাশ ইউ ওয়ার প্রিন্স, সে এমন ভাবে আচরণ করে যেন সে রাজপুত্র। ভাল লাগছে না, ঘুমাতে যাব, স্যার ক্লাসটা বন্ধ করেন, ছুটি দিয়ে দেন, এই যে এই টাইপের অ্যাজ ইফ, তাই না, এমন ব্যবহার করে যেন সে রাজপুত্র। 4 নম্বর আসি, হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট, ফিল্ম মেকার। হি, তার জন্ম হয়েছে 1948 সালে, হি ওয়াজ বর্ন, দেখাও লাগে না, চোখ বন্ধ করে তাকায় দেওয়া যায়। তারপরে 5 নম্বর, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, কি হবে এই নাম্বারে, পারবো সবাই? যদি না, যতক্ষণ না, এক্স্যাক্টলি, আনলেস মানে যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তুমি পরিশ্রম না করবে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। এফ নাম্বারে, ড্যাশ আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, আমি অন্যায় বরণ করে নেওয়ার থেকে, সহ্য করার বদলে আমি বরং চাকরি ছেড়ে দিব। উড রাদার মানে কি বরং, তাই না, বরং বদলে, তাহলে কি হবে, এফ নাম্বারে উড রাদার। জি নাম্বারে, সন ড্যাশ আ স্যাটেলাইট ড্যাশ, কি হবে, হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক, তাই না, জি নাম্বারে, খুবই সিম্পল। এইচ, we informed the police dash the incident took place, মনে আছে as soon as মানে কি একই সাথে যখন ঘটে, দুই ক্ষেত্রে ভার্ব কিন্তু একই টেন্স হবে, এখানেও পাস্ট ইনডেফিনিট, এখানেও পাস্ট ইনডেফিনিট, দ্যাট মিন্স কি হবে, একই সাথে হয়েছে, তাহলে এইচ নাম্বার as soon as, খুবই সিম্পল। আই নাম্বারে, our society is full of bad persons, we dash remain aware of them, কি হবে, আমাদের অবশ্যই সচেতন হতে হবে তাদের সম্পর্কে, অবশ্যই হওয়া উচিত কি, we have to. And last but not least, dash is a human cry on the road, there is a human cry on the road, এত সহজ সহজ জিনিস তোমাদেরকে কেন দেয় আমি না বুঝি না, অতিরিক্ত ইজি জিনিসপত্র। আমরা বুঝতে পারলাম, সব পারছি। হিউম্যান ক্রাই মানে কি, সরগোল, হইচই, হট্টগোল। আচ্ছা পোলাপাইন প্রশ্ন থাকলে করো, যদিও খুব একটা প্রশ্ন যত করবো তত ক্লাসের টাইম বাড়তে, আমার সমস্যা, আমি 11টা পর্যন্ত ক্লাস নিব, বাট তোমরা তো ঘুমাই টুমাই যাবা, সো আশা করি প্রশ্ন খুব একটা নাই, খুব সিম্পল জিনিস পড়লাম, ইজি ফিজি। ঠিক আছে, তাহলে আমরা কমেন্টটা একটু বন্ধ করি। আর যে ইডিয়েট গুলো খালি ব্রেক চাই, এইসব ব্রেক বললে হবে না, 1 ঘন্টা ক্লাস করতে না পারলে কেমনে হবে লাইফে, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস, না ভাই ভালো লাগে না, একটু একটু মন দিয়ে ক্লাসটা করো বাবা। আর মনে রাখবো কোনো কিছু একবারে শিখতে পারবা না,
আর একসাথে সব হজম করার চেষ্টাও করো না। মানে ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড মাসল, তুমি একদিন জিমে গিয়ে 18 ঘন্টা ব্যায়াম করবে, তোমার হাত পা মাসল খুলে পড়ে যাবে বেসিক্যালি। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ডু ইট কনসিস্টেন্টলি, ধারাবাহিক হতে হবে, তাই না? যে যতটুকু পারবা ততটুকু ব্যায়াম করবা, সপ্তাহে 5 দিন করলে আধা ঘন্টা করে। দ্যাট ইজ হাউ ইউ মেক প্রগ্রেস। এখানে শিখতেছো, সবকিছু সহজ লাগবে না, খুব স্বাভাবিক। এখন একটু শুনলা, কিছুটা মনে থাকবে, কিছুটা ধরো 50% মাথা থাকলো, 50% রাতে ঘুমাবা, কানে ফোটা দিয়ে বেরিয়ে যাবে আস্তে করে, তাই না? তারপর তুমি আবার দেখবে এই পিপিটি, যে আচ্ছা অ্যাজ সুন এজ মানে সাথে সাথে, ভাই ওই যে ভার্বের কথা দুই দিকে একই টেন্স হয়ে বলছিল, এই যে ধীরে ধীরে জিনিসটা হজম হওয়া শুরু করবে, ঠিক আছে? সো এখন যাদের কাছে একটু কঠিন লাগছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ইটস ভেরি ইজি। জাস্ট কি করতে হবে, যে পারে ও তো পারে, তুমি পারো না, তুমি আরেকবার একটু দেখবা, আরেকবার একটু দেখবা। বাট পারি না এই জন্য খালি কিছুই পারি না, এখনো কেউ কমেন্ট করে যে ভাই আমি ইংলিশ কিছু পারি না, কি করব? এটা বলা যাবে না। কি করবে এটা তুমিও জানো, এই পিপিটি গুলো দিয়ে দেওয়া হচ্ছে, একটু দেখবা। হাই হুতাশ করে আমি কি করব আল্লাহ, এটা বললে হবে না। আল্লাহ ফেরেশতা পাঠায় তোমার ব্যাদ দিয়ে পিটাই শিখিয়ে দিবেন না। আল্লাহ তোমাকে সুযোগ করে দিবেন, এই যে শুরুটা করে দিচ্ছেন, তাই না? আল্লাহ কিন্তু উসিলা দিয়েছেন যে তুমি শিখতে ক্লাস করছো, এই ক্লাসটা যে এই মুহূর্তে ঘটছে, এটা তো আল্লাহ চেয়েছেন বলেই হচ্ছে। ট্রাই টু ইউটিলাইজ দ্যাট। আল্লাহ যে শুরুটা দিয়েছে কাজে লাগাও। এখন আমরা কি কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো একটু পড়বো। খুবই সিম্পল জিনিসপত্র, কঠিন কিচ্ছু নাই। এতক্ষণ আমরা ওই যা পড়ছি ওগুলাই ঘুরে ফিরে আসবে আবার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং মজার ব্যাপার হইলো, এর আগে যা পড়ছে এগুলো অনেকগুলো কমন পড়বে। একটু শুনি আমরা, হ্যাঁ? জাস্ট শুনবো, মুখস্থ করা লাগবে না, মনে রাখা লাগবে না, দেখাও লাগবে না, মুখের কথাটা শুনি। দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট মানে কি? সহজে বলতে গেলে যাতে, শেষ। তুমি যদি জাস্ট বাংলাটা মনে রাখতে পারো, তাহলে তোমার সবগুলো সলভ করা পানির মতো সহজ হয়ে যাবে। জাস্ট একটা বাংলা শব্দ, সো দ্যাট, যাতে। যেমন কি এক্সাম্পল দেখি, উই ইট সো দ্যাট উই ক্যান সার্ভাইভ। আমরা খাদ্য গ্রহণ করি যেন কিংবা যাতে আমরা বেঁচে থাকতে পারি। তার মানে যেন কিংবা যাতে লিখে দিলেই হয়ে গেল, শেষ, কাহিনী শেষ। দ্য ফার্মার sows seeds so that, অথবা শুধু দ্যাট, they may get a harvest, অর্থাৎ কৃষকরা বীজ বপন করেন যেন তারা ফসল ফলাতে পারেন, তাই না? যাতে তারা ফসল ফলাতে পারেন। তাহলে আমরা বুঝে গেলাম। এখন আমাদেরকে যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স, এখানে কি বসাবো সেটা মাথায় রাখতে হবে, তাই না? এতক্ষণ তো সো দ্যাট বসালেই হয়ে যাচ্ছিল, এখন সো দ্যাটের পরে কি বসাবো সেটা শিখতে হবে। কি আছে চলো দেখি নিয়মটা। প্রেজেন্ট টেন্স থাকলে তারপর সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর সাবজেক্ট ক্যান, উইল। তাহলে কি বোঝা গেল? খুবই সিম্পল জিনিস বোঝা গেল। যদি এখানে ভার্বটা হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে ক্যান দিব অথবা মে দিব। আর যদি এখানে পাস্ট টেন্স থাকে, এই যে শি সেভড, তখন আমরা কুড দিব অথবা মাইট দিব। এই যে লিখে দিয়েছে কুড, উড, মাইট। তার মানে খেয়াল করে দেখো যে অ্যাকচুয়ালি এখানে তোমার কিন্তু আমার মুখে বলারও কিছু নাই। ইউ জাস্ট টেক আ লুক এট দিস স্লাইড, এভরিথিং ইজ রিটেন হিয়ার, এভরিথিং ইজ রিটেন হিয়ার। এবিসিডি তো পড়তে পারি, এটুকু তো বুঝি। এরপরে যদি বলো যে ভাই অনেক কঠিন লাগে, আমি তো পারি না, কেন পারি না? কারণ আমি এটা পড়ি নাই। তাহলে কি করতে হবে? একটু চোখ দুইটা দিয়ে পড়তে হবে, তাহলেই পারবো। দ্যাট ইজ এ থিং উইথ গ্রামার, যে গ্রামার আসলে বুঝানো খুব বেশি কিছু থাকে না, সবকিছু নিয়মটা লিখে দেওয়া আছে, আমাদের একটু পড়তে হয়। মাগরিবের নামাজ 3 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এটা তো কেউ এসে ব্যাখ্যা করা কিছু নয়, তুমি জানো 3 রাকাত, জানতে হবে, শেষ। সেরকমই আর কি, সব কিন্তু লিখে দেওয়া আছে। আমরা জাস্ট চেষ্টা করছি একটু সহজে যেন মনে রাখা যায়। যেমন দেখো, অ্যাজ ইফ, অ্যাজ দো আমরা দেখেছি একটু আগে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, তাহলে কি হইলো? কাল্পনিক একটা জিনিস বুঝাচ্ছে, তাহলে কি হবে? পাখি কি তুমি এখন হতা নাকি জন্ম থেকে হতা? জন্ম যদি হতো পাখির মতো, তোমার জন্ম তো আজ থেকে অনেক বছর আগে, অতীতকালে, তাহলে এগুলো পরে কি হয়? পাস্ট টেন্স হয়। এবং কিভাবে হয়? সবসময় ওয়্যার বসবে, এটা আমরা জানি, মনে থাকলো, কাহিনী শেষ। এবং কি হবে? যদি বাম দিকে প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে কি হলো? এখানে ওয়্যার হলো, ঠিক আছে। আর বাম দিকে যদি পাস্ট টেন্স থাকে, তখন পাস্ট পারফেক্ট হবে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাই না? এই যে যদি প্রেজেন্ট টেন্স হয় বাম দিকে ভার্বে, ডান দিকে হবে পাস্ট ইনডেফিনিট। আর যদি বামে পাস্ট ইনডেফিনিট হয়, ডানে কি হবে? পাস্ট পারফেক্ট।
এই জিনিসটা আমরা মনে রাখবো তো? মনে থাকবে। মনে থাকবে না? আশা করি মনে থাকবে। তাহলে এটা আমরা দেখে গেলাম। সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। এই তো। এরপরে যদি দেখি লেস্ট ইন কেস মানে কি? না হলে। আমরা কি দেখেছিলাম? পড়াশোনা করো, না হলে পরীক্ষায় ফেল করবা। একটু পরিশ্রমী হও, না হলে জীবনে পিছিয়ে পড়বা, জীবন যুদ্ধে হেরে যাবা। এবং সেক্ষেত্রে কি হবে? অবশ্যই শুড কিংবা মাইট এটা ব্যবহৃত হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, না হলে তুমি ট্রেনটা মিস করে ফেলবে। ইউ শুড কিংবা ইউ মাইট মিস দ্য ট্রেন। খুব সিম্পল জিনিস। আই রোট ডাউন হার অ্যাড্রেস, এই যে লিস্টে যে ইন কেসও দেওয়া যায়, একই জিনিস। একই জিনিস হবে, শুড কিংবা মাইট হবে। আই শুড ফরগেট ইট, আমি তার ঠিকানা লিখে রাখলাম, না হলে আমি ভুলে যেতে পারি। বুঝতে পারলাম? দো কিংবা অলদো, এটা মানে কি যদিও। যদিও কখন বলি আমরা? দুটা বিপরীত কিছু বুঝাতে। যদিও ছেলেটা অনেক মনোযোগী, আজকে তার ঘুম পাচ্ছে। যদিও ছেলেটা অনেক ভালো, আজকে সে শুধু ব্রেক চাচ্ছে। তাহলে কি হলো? একটু একদিকে ভালো আর একদিকে খারাপ বলছি না? এক্স্যাক্টলি। হয় তুমি এখানে পজিটিভ ওখানে নেগেটিভ দিবা, না হলে এখানে নেগেটিভ ওখানে পজিটিভ দিবা। এবং দো অলদো একই অর্থ দেয়, হুবহু একই অর্থ, কোনো কনফিউশনে কিচ্ছু নাই। যদিও সে গরিব, তবুও সে সৎ। এটা আসলে খুবই ফালতু একটা এক্সাম্পল হইলো। গরিব হলে কি অসৎ হয় নাকি? বরং বড় লোকরা এটা বেশি অসৎ হয়, যে ঘুষ টুস খেয়ে ফাড়ায় ফেলে। গরিব মানুষই বরং বেশি সৎ হয়। সাবরে না বলে কি, দো হি ইজ পুয়ার হি ইজ নট গ্রিডি, সে লোভী নয়, তাই না? এটা আমরা বলতে পারি। দো হি নোজ ইংলিশ হি ক্যানট স্পিক ইন ইট, যদিও সে ইংরেজি জানে তবে সেটা বলতে পারে না। কিংবা আমরা বলতে পারি যে হি ইজ নট ফ্লুয়েন্ট, সেটাও বলতে পারি। এবং এটা মোরলেস অ্যাপ্লাইজ টু অলমোস্ট অল অফ ইউ গাইস, যে সবাই ইংরেজি পারো, কিন্তু বলতে গেলে তখন আবার যে মাই নেম ইজ আনিকা, এই যে আটকাইতে থাকো। এটা কারণটা কি? বারবারই যেটা বলছি যে কোনো কিছু একসাথে হয় না। মাসল তো আবার একদিন জিম করলে হবে না, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। সো তোমরা 10-11 বছর ধরে কি করছো? ইংরেজি পড়ছো, পড়তে 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 পারো এখন। তাহলে তোমরা রিডিংটা ভালো পারো। পরীক্ষায় লিখতে হয়, প্যারাগ্রাফ কম্পোজিশন মুখস্থ করে লিখে দেই, লিখতে লিখতে লিখতেও পারি। তারপর এই যে ক্লাসে টিচাররা বলে, এই যে এখন আমার কথা শুনছো, শুনতে 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 আমরা শুনতেও পারি। কিন্তু একটা জিনিস বাদ রয়ে গেল, সেটা হলো মুখে বলা। সেইটা তো আমরা করি না, এটা তো আমরা পারি না, তাই না? সো এই যে বড় হয়ে যখন তোমরা আইএলটিএস দিবা, বিদেশে যাবা, যেমন তোমাদের ইংলিশ টিমে টিচার দেখে তোমরা দেখতে পাচ্ছ, বা একটা টিমে যারা রিসোর্স গুলো বানায় বা কমেন্টিং করে থাকেন, হ্যাঁ, প্রত্যেকটা টিমের সবাইকে হয়তো সেভাবে ছিল না। শৈলী আপু ছিলেন তোমাদের সাথে অনেকদিন। সো শৈলী যখন জয়েন করে, she already had published 4 research paper. বিদেশে পিএইচডি করতে গেলে সব রিসার্চ পেপার থাকলে ভালো, তোমরাও জানো। এন্ড শি ইজ এ ভেরি গুড ইঞ্জিনিয়ার। তো শিখতে সে চাকরি করছিল, পাশাপাশি তার কনসার্ন ছিল সে বিদেশে পিএইচডি করতে যাবে। এবং আলহামদুলিল্লাহ এই যে অগাস্টের শুরুতে she had her flight, she went there, and we're very proud of her that finally she has moved abroad and living her life according to her dreams. আজকে স্টোরিতে দেখলাম যে তার ভার্সিটি ক্যাম্পাসে ওরিয়েন্টেশন হচ্ছে, খুবই ধামাকা ফাটাফাটি একটা লাইফ সে কাটাচ্ছে। দ্যাটস ইট। আইএলটিএস দিতে হয়, তাই না? আইএলটিএস কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সেখানে 4টা পয়েন্ট টেস্ট করে দেখে। তো তাহলে কি স্পিক একটু পারতে হবে, তাই না? একটু ফ্লুয়েন্ট হইতে হবে। এরপর কি? নো সুনার হ্যাড, করতে না করতেই, বলেছিলাম না, হতে না হতেই, যেতে না যেতেই, করতে না করতেই, এটা আমরা জানি। সো আমাদের কি মনে রাখতে হবে? নো সুনারের সাথে দেন, THAN, দেন হবে, শেষ। এবং এগুলোর ক্ষেত্রে একদিকে পাস্ট পারফেক্ট, একদিকে পাস্ট ইনডেফিনিট। কারণ কি? অতীতে দুটো কাজ ঘটেছে, একটা আগে একটা পরে, যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডেফিনিট। আমরা এটা দেখেছি। সবসময় এভাবেই থাকবে। নো সুনার হ্যাড তার মানেই পাস্ট পারফেক্ট, তার মানে ওটা পাস্ট ইনডেফিনিট, কাহিনী শেষ, তাই না? খুব ইজিলি আমরা বুঝে গেলাম। এই যে V3 V2 সংক্ষেপে লিখে দেয়, কনফিউজ হওয়ার কিছু নাই। V1 মানে কি? প্রেজেন্ট,
ইনডেফিনিট টেন্স, V2 মানে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, V3 মানে কি পাস্ট পারফেক্ট টেন্স। সিম্পল জিনিস। তাহলে এটা তো আমরা পারলাম। এরপর স্কার্সলি, বেয়ারলি ওগুলো আছে, এই যে হার্ডলি, তারপর কি আছে বিয়ারলি, এই যে চলো দেখি স্কার্সলি, তারপর কি আছে বিয়ারলি, সব কিন্তু একই অর্থ দেয়। আর এগুলো আমরা দেখেও আসছি। প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়, সবগুলো অর্থ হলো করতে না করতেই, হতে না হতেই। সবগুলো কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে কি যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডেফিনিট। আর কি শিখলাম আমরা, নো সুনার হলে সেটার ক্ষেত্রে দেন হবে। আর বাকিগুলো একসাথে যদি আমরা লিখি স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, সেগুলোর সাথে ওয়েন হবে। আর কিচ্ছু তোমার জানার দরকার নেই, কিচ্ছু মনে রাখার দরকার নেই। ইটস দ্যাট সিম্পল। এক্সাম্পলটা আবারও দেখে ফেলি। Barely had Arthur started the speech. Had started past perfect, তার মানে past indefinite, when Russell started questioning. তোমার যা ইচ্ছে দিতে পারো, যে মাত্র কথা বলা শুরু করছে when electricity went off, কারেন্ট চলে গেছে, when he fell asleep, সে ঘুমায় গেছে, when an earthquake started happening, ভূমিকম্প শুরু হলো। যা ইচ্ছা দাও, জাস্ট কি পাস্ট ইনডেফিনিট দেবা, শেষ। মনে থাকবে? সো আমরা শুধু খেয়াল রাখবো when, স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি সবগুলোর ক্ষেত্রে, আর নোসনের ক্ষেত্রে হলো দেন, আর এখানে যেহেতু পাস্ট পারফেক্ট এখানে পাস্ট ইনডেফিনিট, শেষ। এখন এগুলো সবগুলো কি ছিল, ভার্বগুলো আলাদা ছিল, কারণ একটা আগে হয়েছিল একটা পরে হয়েছিল, এগুলো সব পাস্ট পারফেক্ট টেন্স ছিল। অ্যাজ সুন অ্যাজ একই সাথে হয়, সাথে সাথে, তাই না? সুতরাং কি হবে, দুই ক্ষেত্রে ভার্বটা টেন্সটা একই থাকবে। As soon as Rana sat down, past indefinite, ওখানেও past indefinite, the phone rang। মনে থাকবে না? এই যে এখানে came, past indefinite, এখানেও past। কারণ আগের গুলো ছিল একটা আগে একটা পরে, এটা কিন্তু এরকম না, আগে পরে, এটা একই সাথে, সাথে সাথে, একই সাথে, একই সাথে। So as soon as। এইবার দেখি till কিংবা until। till মানে কি অথবা until মানে কি, আমরা বলতে পারি যতক্ষণ পর্যন্ত। আর আনলেস মানে কি, যতক্ষণ পর্যন্ত না, একই জিনিস, জাস্ট এটা প্লাস ওটা মাইনাস। চলো দেখি এক্সাম্পল। জাস্ট ওয়েট টিল অথবা আনটিল হি কামস, একই অর্থ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে টিল দিছে না আনটিল দিছে আলাদা, কিনা একই জিনিস। বানানটা খেয়াল রাখো, টিলে দুইটা এল, আনটিলে একটা এল। হ্যাঁ, তাহলে কি হলো, জাস্ট ওয়েট টিল হি কামস, এখানেও প্রেজেন্ট এখানেও প্রেজেন্ট, অথবা এখানে পাস্ট, উই ওয়েটেড টিল দ্য ট্রেন কেম, এখানেও পাস্ট। তার মানে কোনো মানে ঝামেলা নাই আর কি, দুই দিকে একই টেন্স থাকছে। ইন স্পাইট অফ, ডিসপাইট, একটু আগে মনে আছে দো, অলদো দেখেছিলাম, যদিও, চৌধুরী সাহেব যদিও আমি গরিব কিন্তু আমি সৎ, তার মানে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ ছিল। এখানেও দেখো সত্ত্বেও, চৌধুরী সাহেব ডিসপাইট মাই পভার্টি আই এম অনেস্ট, একই জিনিস, একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কামস টু স্কুল রেগুলারলি, তাই না? হি কামস টু স্কুল হওয়া উচিত। তাহলে কি হইলো, খুবই সিম্পল, এদিকে খারাপ থাকলে এখানে ভালো কিছু দিবা, পভার্টি খারাপ, ইলনেস খারাপ। আবার যদি বলতো যে ইন স্পাইট অফ হিজ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স তো বুদ্ধিমত্তা ভালো জিনিস, তার মানে খারাপ কিছু দিতে হবে, হি ফেলস ইন দ্য এক্সাম, হি ইজ নট অ্যাটেন্টিভ, হি ওয়ান্টস ব্রেক ইন এভরি ক্লাস, রাইট? তাহলে কি হইলো, পজিটিভ হইলে ওখানে নেগেটিভ দিবা, কাহিনী শেষ। আর খেয়াল রাখবে যে ইনস্পাইটের সাথে অফ হয়, ডিসপাইটের সাথে অফ হয় না। আর এটা কি ছিল, নট উইথ স্ট্যান্ডিং, তাই না? এটাও কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে এগুলোর অর্থ কি, সত্ত্বেও, এই বানানগুলো খুবই কনফিউজিং, সত্ত্বেও তয়ের নিচে কি ব আছে কিনা আই এম নট শিওর,
সত্তা, সত্য, সত্ত্বেও, অনেকগুলো কঠিন কঠিন শব্দ। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে কি এখনই সময়। কি যত দাবি দেওয়া যে আমি আর সারা জীবন পড়াশোনা করতে চাই না, এখনই সময় পরীক্ষা না দিয়ে অটো পাস পাওয়ার, এখনই সময় অফিসে না গিয়েও স্যালারি পাওয়ার, সবাই মিলে আন্দোলন করতে হবে। তাহলে কি এখনই সময়। ধরো এমন যদি হইতো যে তোমার জন্য একটা মেমোরি কার্ড থাকতো না ফোনে, সেরকম যে একটা মাইক্রোচিপ, এই যে শিখতো যতগুলো ক্লাস তোমার কিচ্ছু করতে হবে না, চিপের ভিতর সাথে মাথার ভিতরে ঢুকাবে, ইনস্টল হয়ে যাবে। মজা হইতো না জিনিসটা, কষ্ট করে ক্লাস করতে হইতো না। এখনই সময় এরকম জিনিস আবিষ্কার করার। ইট ইজ টাইম। কি আমরা কিন্তু একটু কল্পনা করছি, বাস্তবে কিন্তু আসলে কেউ মনে হয় না এখনো বানাইতে পারছে, অন্তত পাবলিকলি অ্যাক্সেসিবল না। হয়তো দেখবা সিআইএ কিংবা মোসাদ তাদের কাছে এগুলো থাকতে পারে, হু নোস। বাট আমাদের কাছে না, আমরা কল্পনা করছি। কল্পনা ক্ষেত্রে কি ছিল, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হতো পাস্ট টেন্সে, কিন্তু কাল্পনিক যেহেতু সুতরাং পাস্ট টেন্সে হবে। এখন বলতে পারো ভাইয়া এটাকে তো টু ওয়ার্ক এভাবেও লেখা যায়। লেখা যায়, লিখতে পারো, বাট বেটার হয় যেটা সোজা নিয়ম সেটাই লিখো। অত প্যাচায় পুচায় কেরদানি করার দরকার নাই। ঠিক আছে, নিয়ম একটাই শিখবা, সারা জীবন ওইটাই চালা দিবা, ব্যাস কাহিনী শেষ। এরকম ভাবে লিখা যায় জেনে রাখলা, কিন্তু পরীক্ষায় হুদায় এগুলো লেখার দরকার নাই। সবসময় ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমে পরে পাস্ট ইনডেফিনিট হবে, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? কেন? কারণ আমরা কাল্পনিক ভাবে চিন্তা করছি যে এখনই সময়, যদি আমি 1 কোটি টাকা কামাই ফেলতাম, তুমি তো কামাবা না, রাইট? কিন্তু কল্পনা করছো যদি কামাইতে পারতাম, সেজন্য পাস্ট। সো দ্যাট এতই যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দ্য ম্যান ইজ সো উইক, মানুষ সে এতই দুর্বল যে সে শরীর নাড়াইতেই পারে না, তাই না? তাহলে কি হলো, সো দ্যাট মানে হলো এতই যে হি ইজ সো এক্সপার্ট, সে এতই এক্সপার্ট সে খুব সহজে সলভ করে ফেলতে পারে। খুবই সিম্পল জিনিস। ওয়ান্স এগেন কি হবে, আমরা যদি এখানে প্রেজেন্ট টেন্স হয় এখানে ক্যান হবে, এখানে যদি পাস্ট টেন্স হতো ওয়াজ হতো, তাহলে এখানে কুড কিংবা মাইট হতো। এই ছাড়া এখানে আর দেখানো কিচ্ছু নাই, ইটস ভেরি সিম্পল। উড রাদার, এই যে বললাম না অনেকগুলো কমন পড়বে, মানে কি বরং, বদলে, হি উড রাদার ডাই দেন ফরগিভ ইউ, তোমাকে ক্ষমা করার বদলে বরং সে মারা যাবে, তাই না? বরং বদলে, আমি ভাই ভিক্ষা করার বদলে বরং আমি মারা যাব। পড়ে এসছি, সিম্পল। আনলেস মানে কি, হয়েছে বললাম যে আনটিল মানে যতক্ষণ পর্যন্ত, আনলেস মানে যতক্ষণ পর্যন্ত না। তাহলে কি হলো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন লাইফ। আচ্ছা, এখানে কাহিনী হইলো, এখানে ফিউচার টেন্স কেন হইলো? তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি এখন পড়াশোনা না করো, আজকে ক্লাসটা করলা না, তুমি তুমি আজকে পরীক্ষায় ফেল করবা না। পরীক্ষা হয়তো আর 1 মাস পরে 2 মাস পরে, হু নোজ বয়ান, তখন গিয়ে তুমি ফেল করবে ভবিষ্যৎকালে। বর্তমানে কাজটা যদি না করো, ভবিষ্যতে সেটার ফলাফলটা ভোগ করতে হবে। তাহলে আনলেস ইউ ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, ভবিষ্যতে মিস করবা, 5 মিনিট পরে গিয়ে দেবে ট্রেন চলে গেছে, তাই না? সেটা আমাদের মনে থাকবে তো, মনে থাকবে। অ্যাজ লং এজ, সো লং এজ, যতদিন পর্যন্ত আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি পারবো। খুবই সিম্পল জিনিস, তাই না? অ্যাজ সুন অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, সরি অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, বুঝে গেল। নট অনলি বাট অলসো, তাহলে কি হলো, অনলি মানে হলো শুধু, তাই না? অনলি মানে হলো শুধু, কেবল। আর অলসো মানে হচ্ছে আরো। এখানেই কিন্তু অর্থটা হয়ে গেল, শুধু, আরো। শুধুমাত্র সে ক্লাসে ব্রেক চায় তাই না, সে আরো বলে ভাই আমার ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করছে, ছুটি দিয়ে দেন। তার মানে কি, তার এখানেই চাওয়া শেষ না, আরো চাওয়া আছে, এখানে দুষ্টুমি শেষ না, আরো দুষ্টুমি আছে। কিংবা আমরা বলতে পারি নট অনলি আমরা পরীক্ষা অটো পাস চাই, বাট অলসো আমরা সরকারের পক্ষ থেকে ফ্রিতে বিদেশ যেতে চাই। হ্যাঁ, যে সবাই আমেরিকা চলে যাবো আইএলটিএস না দিয়ে। তাহলে কি হইলো, শুধু এটাই না, ওইটাও চাই। যেমন আরো দেখতে পারি নট অনলি রিতা, শুধু রিতাই আসে নাই,
বাট অলসো ঋতু উইল কল মি। তারা সবাই কল দিবে, মনে বইটা চান্স পাইছে না, এই জন্য সবাই খুব খাতে করতেছে। রানা নট অনলি স্টাডিজ অ্যাটেন্টিভলি, শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাই নয়, বাট অলসো টেকস ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, সে ব্যায়ামও করে নিয়মিত। তাহলে এটার ইংরেজিতে কি বলে? ব্রেন মানে পড়াশোনা অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে করা, অ্যান্ড ব্রন, তাই না? তাহলে এটা কি হইলো? সে মানে শারীরিকভাবে শক্তিশালী, সেটাকে আমরা বলতে পারি ব্রন। আচ্ছা দাঁড়াও, এখানে বানানটা কি হবে? ব্রেন অ্যান্ড ব্রন। ব্রাউন না কিন্তু ব্রন। রেসলিং দেখলে চিনবা, ব্রন স্ট্রম্যান একটা রেসলার আছে, মনস্টার অ্যামং মেন বলে তাকে। ব্রেন অ্যান্ড ব্রন পারফেক্ট কম্বিনেশন। বিদেশে গেলে দেখবা যে 6 ফিট লম্বা এক একটা ছেলে, মানে মেয়েরাও খুবই ফিট থাকে। তারা কি করে? প্রচুর দৌড়ায়, জিমে যায়, হাসি খুশি হ্যাপি থাকে। হ্যাঁ, দেখবা যে তারা ব্যায়ামও করবে, পড়াশোনা করে। পিএইচডি করতে গিয়ে দেখা যায় যে ওই ল্যাবরেটরিতে কাজ করতেছে, বোর লাগতেছে, গিয়ে 1 মাস দৌড়ায় আসলো। এইটা হলো যে স্পিরিট, ব্রেন অ্যান্ড ব্রন, এটা থাকতে হবে। ঘুম কাইত হয়ে আছে, ভালো লাগে না, মনে হয় জ্বর আসবে, এরকম হলে হবে না। হ্যাঁ, রানীক্ষেত মুরগির মতো ঝিমাইলে চলবে না। তারপর কি? টু টু, এতই যে হ্যাঁ, আমরা অলসো কিংবা টু মানে জানি হচ্ছে আরো, তাই না? যে বেশি পরিমাণে বুঝায়। তাহলে কি হলো? সে এত বেশি পরিমাণে কাহিল, পারবে না ভাই। সে এত বেশি পরিমাণে অলস, একটা ক্লাস করতে পারবে না। সেটাই কিন্তু দেখো, হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে হাঁটতে পারবে না, হাঁটার জন্য, তাই না? হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে ইজ টু হ্যাভি ফর হার টু ক্যারি। এটা তো আমরা জানি, সবাই দেখে আসি জিনিসটা, সিম্পল। আচ্ছা, এটা তো আমরা দেখলাম, এই মাত্রই দেখছি। এখানে আরো কয়েকটা এক্সাম্পল দিছে। দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ ইট। অথবা শুধু লিখতে পারতাম দ্য সাম ইজ টু হার্ড টু সলভ, শেষ। ইট ইজ টু ইন্টারেস্টিং আ ম্যাটার ফর আস টু এনজয়। নট টু এনজয় লিখলে বেশি ভালো হতো, যে এত মজা যে আমরা এনজয় না করে পারছি না। ঠিক আছে, এইবার তাহলে কমেন্টটা আবার অন করে দিই। হয়তো এতক্ষণ অনেকে ঘুমিয়ে টুমিয়ে গেছে, দেখি কয়েকজন জায়গা আছে। আচ্ছা, এখানে উত্তর তো দিয়েই দিয়েছে, কি সুন্দর একটা ব্যাপার, তাহলে তো লাভ হইলো না। আচ্ছা, আমরা একটা চেষ্টা করি না, আমরা নিজেদের মতো ডিফারেন্ট উত্তর দেই, এটা তো ফিক্স কিছু না, আমরা তো অন্য উত্তরও দিতে পারি, তাই না? আহারে, আনিকা খাচ্ছে, তো তুমি তোমার আম্মু খাইয়ে দিক। হ্যাঁ, সাফায়াত মাফ চাই দিচ্ছে, মাফ চাই, দোয়াও চায়, আহারে। আচ্ছা, প্রথমটা দেখলো, ওয়াক ফাস্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ক্লাস এন্ড ইউ শুড মিস দ্য বাস। যেটা ভালো লাগে সেটাই দাও, জোস। দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট, সময় দিয়ে টাইম এন্ড ওয়েট ফর নান। আর কোনটা জানি না আমরা? সময় দিয়ে আর কিছু জানি আমরা? অন্য কোনো প্রোভার্ব? খালি টাইম এন্ড ওয়েট ফর নাউন, আর কোনো মাথায় আসে না? টাইম ইজ মানি, শাব্বাস, ইয়েস। আমরা বলতে পারি টাইম ইজ মানি। এই যে সুন্দর একটা কমেন্ট করছে। হ্যাঁ, আমরা একটা প্রোভার্ব দিলাম। এখন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দিলে হবে না, কারণ এখানে বলছে সময়ের সদ্ব্যবহার করতে, তো সময়ের সাথে সম্পর্কিত একটা প্রোভার্বই দিতে হবে। সি নাম্বারে আসি। ওর বাবা খুবই শরীর টরীর খারাপ, ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, কি হবে? আই উড ফোন হিম, আমি তাকে ফোন দিতাম। এই যে পাস্ট টেন্সে আছে, এই জন্য উইলের পাস্ট টেন্স উড হয়ে গেল, তাই না? আই উড ফোন হিম। আচ্ছা, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, এটা হলো আই স্টিচ ইন টাইম সেভস 9। শাব্বাস, সে তো আনিকা লিখেছে, সুন্দর হয়েছে। আচ্ছা, ডি নাম্বারে আসি। দো বাংলাদেশ, যদিও বাংলাদেশের ছোট্ট দেশ, তাহলে কি হবে? তারপরে ছোট্ট দেশ একটা নেগেটিভ, তাহলে একটা পজিটিভ কিছু বলবো। আমরা বলতে পারি ইট হ্যাজ আ ভ্যাস্ট পপুলেশন, অনেক মানুষজন আছে, তাই না? যে মানুষ মনে করে ছোট দেশ মানে কম মানুষ, কিন্তু না, বিপরীত বলবো যে অনেক মানুষ আছে। কিংবা বলতে পারি যে উই আর এ স্ট্রং ইকোনমি, এটাও বলতে পারি। এই নাম্বারে উই আর এ ফ্রি নেশন নাও, 1971 ইজ দ্য ইয়ার ওয়েন, কি হবে? এই নাম্বার একটু দেখি তো।
আব্দুর রহিম আর কয়শবার লিখবা যা স্টেশন টাইম সেভস রে আল্লাহর ওয়াস্তে একটা উত্তর দিচ্ছে মানে ফাটাই ফেলতেছে ওটা দেখাইতে দেখাইতে। লাস্টেরটা আমরা বলতে পারি কি যে when we got liberation, when we became independent, when we gained our freedom, তাই না? অনেক কিছু বলা যেতে পারে। we get না, এটা যেহেতু অতীতকালে 1971 সো পাস্ট টেন্সে লিখবো we got freedom, we got victory। তাহলে কি পারলাম ঠিকই, কিন্তু টেন্স একটু এলোমেলো হয়ে যাচ্ছে না? আচ্ছা, এইবার তাহলে লাস্টে তোমাদের জন্য একটা ছোট্ট HW, প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে রাখি, না দিলেও কোনো ক্ষতি নাই, কারণ হলো এটা পিপিটি ক্লাস শেষ হলে পেয়ে যাচ্ছ। আচ্ছা, মুবতাসিম অ্যাজ অফ, যেমন আমরা বলতে পারি দ্য ক্লাস ইজ গোয়িং টু বি ফিনিশড অ্যাজ অফ নাও, মানে এখনই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ অফ বলি। কিংবা আমরা বলতে পারি যে যে ডক্টর ইউনুস ইজ দ্য হেড অফ দ্য স্টেট অ্যাজ অফ নাও, এই মুহূর্তে ডক্টর ইউনুস দেশের কি আমরা বলতে পারি প্রধান। সেই সব ক্ষেত্রে অ্যাজ অফ বলে যে এই মুহূর্তে, এখন। নাদিরার কমেন্ট দেখা যায়, ঠিক আছে, কিন্তু শুধু কমেন্ট দেখা যায় ওকে বললে হবে না। আমরা তাহলে কি করব, হোমওয়ার্ক সাবমিট গ্রুপে দিবা, তারপরে বলবে যে না গ্রুপে দিলে অ্যাকসেপ্ট করে না, দেখে না, সব করবে বাবা, অবশ্যই অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তাহলে একটা স্ক্রিনশট হয়ে যাক সবার সাথে, ইয়ে। সবাই তাহলে ভালো থাকো, যাতে ঘুম টুম পাচ্ছে, এখন আবার ঘুম পাবে না, ক্লাস যেহেতু শেষ, ফোনটা হাতে নেবে, দেখতে দেখতে 12টা বেজে যাবে, ঘুম হবে না, কিন্তু তারপরেও সবাই খাওয়া দাওয়া করো, নামাজ পড়ো, ঠিক মতো ঘুমাইতে যাও, ভোরবেলা উঠে দিনটা শুরু করো। কেন? সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, তাই না? টাইম ইজ মানি। সো তাহলে কি করবো, সময়টা সব ব্যবহার করি। সো এভরিওয়ান টেক কেয়ার, আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।